সাপি ভাই দূর থেকে হাত নাড়ছে। মুগ্ধ হাত নেড়ে তার রিপড়ে দিল, বলল, চলুন খেতে বসা যাক। মুগ্ধ সাপিদের টেবিলেই বসল। সাপি তার সাথে যেন কথা বলছিল। চোখাচোখি হতেই হাসি বিনিময় হলো শুধু। দোলা জিজ্ঞেস করলো, কী অবস্থা আপু, ভালো লাগছে? হ্যাঁ খুব। কোনো প্রবলেম হলে আমাকে বলবেন, আসলে বুঝতেই তো পারছো এতগুলো মানুষ আলাদাভাবে খেয়াল রাখা ডিফিকাল্ট। ইটস ওকে আপু, আমি আপনাকে বলবো। দোলা হেসে বলো, বাই দ্য ওয়ে মুগ্ধ ভাইয়ের সাথে আলাপ হয়েছে? মুগ্ধ বলল, আরে উনি তো আমার পাশের সিটেই, আলাপ হবে না কেন? দোলা বলল, ওয়াও দেন গ্রেট। মুগ্ধ ভাইয়া তুমিও একা, ওনারকে একটু দেখে রেখো, উনি একা এই ট্রিপে। মুগ্ধ বলল, তুই বলার আগ থেকে দেখছি। তিতির জমকে তাকালো মুগ্ধর দিকে। দোলা বলল, মানে সবাই বাস থেকে নেমে গিয়েছিল, তখনই উনি বাসে ঘুমাচ্ছিলেন, আমি তো ডেকে নিয়ে এলাম, এটা দেখে রাখা হলো না। দোলা হেসে বলল, আচ্ছা বুঝলাম। খাওয়া শেষে উঠে যেতেই তিতির বলল, বিল পে করতে হবে না? মুগ্ধ বলল, না না, এটা ট্যুরের মধ্যেই, ওরাই দেবে। বার ছাড়তে আরও 4-5 মিনিট বাকি, চলুন বাইরে গিয়ে দাঁড়ানো যাক। তিতির ওর সাথে যেতে যেতে বলল, আপনার সাথে কেউ নেই? না, আমি একাই ঘুরি অলওয়েজ, তাছাড়া আমার সাথে ঘোরার মতো কেউ নেইও। ও আচ্ছা, দোলা আপু আপনার পরিচিত? তখন দেখলাম তুই করে বলছিলেন। মুগ্ধ হেসে বলল, ও সাবির গার্লফ্রেন্ড। আর সাবি আমার আপন চাচাতো ভাই, সেই সূত্রে দোলার সাথে পরিচয়। ও কে বড়? আমি সাবি 1 বছরের বড়। ও। কিছুক্ষণ ওরা হাইওয়ের পাশে দাঁড়িয়ে রইল। প্রথমে কেউ কোনো কথা বলছিল না। মুগ্ধ শুরু করলো, আপনি কিসে পড়ছেন? এবার এসএসসি দিলাম। মুগ্ধ অবাক হলো, মানে এখনও ইউনিভার্সিটিতে যাননি? না, পাবলিক পরীক্ষা দিব, তাই কোথাও অ্যাডমিশন নেইনি। এই তো ফিরে আসার পরই এক্সাম। তুমি তো পুরাই বাচ্চা। সরি, তুমি বলে ফেললাম। ইটস ওকে। সাপি ভাইয়া, দোলা আপু তো প্রথম থেকেই তুমি বলে, আপনি আপনি করছিলেন। ও তাই না? ও আর কি, আমি ওদের মতো প্রথমে কাউকে ওভাবে বলতে পারি না। ও আপনি কিসে পড়েন? ইস, আর 4 মাস পর কথাটা জিজ্ঞেস করতে যদি, তাহলে কি হতো? বলতে পারতাম আমার স্টাডি কমপ্লিট। তিতির হেসে দিল। মুগ্ধ বলল, আমি মাস্টার্স করছি, লাস্ট সেমিস্টার। এই বাস ছেড়ে দিচ্ছে, চলো চলো। বাসে উঠতে বসতেই মুগ্ধ বলল, এখন কি আবার ঘুমাবে? তিতির হেসে বলল, আপনি কি আবার হেডফোন কানে গুঁজবেন? এবার মুগ্ধ হেসে দিল। সাধারণ পদ ভালোই টুকটাক গল্প হয়েছিল ওদের, কিন্তু গল্প করতে করতে তিতির যেন ঘুমিয়ে পড়ল। মুগ্ধ অবাক হয়ে ভাবল, একটা মানুষ কিভাবে এত তাড়াতাড়ি ঘুমাতে পারে। তিতির কিছু একটা জিজ্ঞেস করছিল, তার উত্তর দিয়ে খেয়াল করলো তিতির ঘুমাচ্ছে। খুব হাসি পাচ্ছিল মুগ্ধর, কিন্তু মেয়েটা বেশ সহজ সরল, কিন্তু ভীষণ সাহসী। মুখটাও খুব মিষ্টি। অন্ধকার আস্তে আস্তে কেটে যাচ্ছে, ভোরের হালকা আলো এসে পড়ছিল তিতিরের মুখে। সত্যি অনেক দিন পর কোনো মেয়েকে দেখে এতটা ভালো লাগছে। কাল রাতে যখন প্রথম দেখেছিল তখন কিন্তু কিছুই ফিল হয়নি, অন্য সব মেয়েদের মতোই মনে হয়েছে, কিন্তু এখন অন্যরকম লাগছে কেন জানি। হঠাৎ দোলার ফিস ফিসানো গলা পাওয়া গেল। ভাইয়া, প্রেম কিন্তু এভাবেই হয়। মুগ্ধ আস্তে আস্তে বলে, উফ, তোরা না এমন সব কথাবার্তা বলিস, যা ভাগ এখান থেকে। তাই তাহলে ওর দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? অনেকক্ষণ ধরে তাকিয়ে আছো দেখলাম, ভালো লেগে গেল বুঝি? প্রাকৃতিক সৌন্দর্য দেখলে ট্রাভেলদের ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য মানে? তাকিয়ে দেখ ওই দিকে, তোদের মতো এত রংচং মাখেনি, একদম ন্যাচারাল। আর তার উপরে ভোরের আলো কিভাবে ভরিয়ে দিয়েছে ওকে দেখ। ও বাবা, আমি একটু সাজি বলে এভাবে বলতে পারলে ভাইয়া? তো এত আটা ময়দা মাখলে কী করব? দোলা চলে গেল। কিছুক্ষণ পর আচমকা তিতিরের মাথাটা মুগ্ধর কাঁধে পড়ল। মুগ্ধ অবাক হয়ে দেখল তিতিরের মাথাটা ওর কাঁধে একটু বাঁকা হয়ে আছে। একটু নিচু হয়ে বসল যাতে তিতিরের কষ্ট না হয়। তাতে তিতিরও আরাম করে মাথাটা রাখতে পারল। মিষ্টি একটা ঘ্রাণ এলো ওর চুলের ভিতর থেকে। অদ্ভুত এক অনুভূতি হলো মুগ্ধর। মনে হলো মেয়েটা যদি সারা জীবন এভাবে ওর কাঁধে শোয়, ব্যাপারটা মন্দ হয় না, কিন্তু মেয়েটা তো বড্ড বাচ্চা। এভাবে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল। মুগ্ধ
কখনো বাসে ঘুমাতে পারে না, তাই পুরো বাস যখন ঘুমে বিভোর তখনও একা একা জেগে। হঠাৎ বাসটা নড়ে উঠল, বোধহয় স্পেয়ার ব্রেক পার করলো, আর তিতিরের ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখে ও মুগ্ধর কাঁধে শুয়ে আছে। লজ্জা পেয়ে তাড়াতাড়ি সরে গেল, বলো সরি, কখন যে ঘুমিয়ে পড়েছি টের পানি। মুগ্ধ হেসে বলো ইটস ওকে। তারপর থেকে কেমন যেন একটা জড়তা কাজ করছিল, কিছুই বলতে পারেনি আর। কিছুক্ষণ পর মুগ্ধ বলল প্লিজ বি নর্মাল। আমি কিছু মনে করিনি। তিতির তাকালো, ছেলেটার চোখের মধ্যে যেন কিছু আছে, কিন্তু কি সেটা। যখন বাস বান্দরবান পৌঁছালো ঘড়িতে তখন ভোর 6টা। বান্দরবান ঢোকার মুখে তিতির অবাক হয়ে দেখতে লাগলো আশপাশের সব গাছপালা অনেক নিচে নিচে, যে রাস্তায় ওদের বাস চলছে না অনেক উঁচুতে, আর ওদের বাস ক্রমশ উপরের দিকে উঠছে। অদ্ভুত এক রোমাঞ্চ বোধ করল তিতির। পাহাড়ি রাস্তা ও এই প্রথম। হঠাৎ বাসটা বাঁয়ে মোড় নিল। রাস্তা বাম পাশে একটা সার্কেল শেপে খাদ, আর তা পেরোতে বান্দরবান বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের উল্টো পাশে বড় একটা পাহাড়কে দেখতে দেয়ালের মতো লাগছিল। সব মিলে বান্দরবানে ওকে এভাবে বরণ করে নেওয়াটা ভালোই লাগলো তিতিরে। বরণই তো, ও তো টিভিতে দেখেছিল বান্দরবানকে, এই বাস স্ট্যান্ডটাও দেখেছিল। সাধারণত মফস্বল বাস স্ট্যান্ডের মতোই মনে হয়েছিল, কিন্তু এটা আদৌ সাধারণ না। গ্রুপে 28 জন মেম্বারে ফ্রেশ হওয়া আর চেঞ্জ করার জন্য সাধারণ একটা হোস্টেলে 4টা রুম বুক করা ছিল। সব মিলে 6 জন মেয়ে আর 22 জন ছেলে। একটা রুম মেয়েদেরকে দেওয়া হলো, আর বাকি 3টা ছেলেরা ভাগাভাগি করে ইউজ করলো। সবাইকে ফ্রেশ হওয়ার জন্য সময় দেওয়া হলো মাত্র 2 ঘন্টা। তিতির সেই দিন মাত্র 5 মিনিট গোসল করেছিল। বাসায় থাকলে এই সময়ের মধ্যে জীবনও গোসল করতে পারত না। ব্লু জিন্সের ওপর ফুল স্লিভ হোয়াইট লেডিস শার্ট পরল তিতির, তার উপরে ব্ল্যাক হুডি। চুলগুলোর উপরে উঠিয়ে একটা ঝুঁটি করল। তারপর ব্যাগ থেকে ওর প্রিয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেসটা বের করে পরে ব্যাকপ্যাকটা গুছিয়ে নিল। তারপর সেটাকে কাঁধে নিতে নিতে রুম থেকে বের হতে দেখতে পেল মুগ্ধকে। হোটেলের লম্বা প্যাসেজটা শেষ হয়েছে যেখানে সেখানটা দেওয়ালে বারান্দার মতো খোলা। ওখানে মুগ্ধ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। কথা বলা শেষ হতেই ডাকলো মুগ্ধ, এই তিতির। তিতির মুগ্ধর কাছে গেল। মুগ্ধ বলল বাহ, একদম ট্রেকার লোক। তিতিরের হাসলো। মুগ্ধ বলল মেয়েরা এত তাড়াতাড়ি রেডি হতে পারে বলে আমার জানা ছিল না। রেডি হতে অবশ্যই টাইম লাগাতে পারে, মেয়েদের দোষ দেওয়া যায় না, কিন্তু এখানে তো আর আমি বিয়ে খেতে যাচ্ছি না যে সাজুগুজু করব আর লেট হবে। আমি জাস্ট শাওয়ার নিয়েছি, ঘুরতে এসে আর কিছু প্রয়োজন দেখছি না। তোমাকে যতটা ছোট ভেবেছিলাম ততটা ছোট কিন্তু তুমি নও। ছোট ভেবেছিলেন কেন? তুমি আমার থেকে তো অনেক ছোটই, আর দেখতো তুমি ছোট, তাই আর কি। বাট তুমি ম্যাচিউরড। তিতির হেসে বলো আজকাল মেয়ে 14-15 বছর বয়সে ম্যাচিউর হয়ে যায়, তাই নাকি? তা হতে পারে অবশ্য। মুগ্ধ আবার বলো বাই দ্য ওয়ে, শুনেছিলে তো বলা হয়েছিল ফ্রেশ হয়ে হোস্টেলের রেস্টুরেন্টে নাস্তা করে নেবে। হ্যাঁ চলো নাস্তা করে আসি। আমি আবার একা খেতে পারি না, তাই সঙ্গী খুঁজছিলাম। আই মিন সাপির জন্য অপেক্ষা করছিলাম। অন্যদের কাউকে তো চিনি না, কিন্তু ওর তো কোনো খবর নেই। তুমি যখন চলে এসেছো ভালোই হলো। তুমিও একা? কিন্তু সবাই তো হয়নি, সবাই একসাথে খেতে যাবে না। আরে না, যার আগে হবে সে আগে খেয়ে নেবে, তাতে চাপ কম থাকবে। এজন্য তো রেস্টুরেন্ট ঠিক করে রেখেছিল আগে থেকে। ও ঠিক আছে তাহলে চলুন। দুজনে চুপচাপ খাচ্ছিল। হঠাৎ মুগ্ধ খেতে খেতে বলল বাঁশকুড়িল খেয়েছো কখনো? সেটা আবার কি? বাঁশ বলে মুগ্ধ হেসে দিল। তিতির অবাক হয়ে চেয়ে রইল। বলো বাঁশ আবার কিভাবে খায়? বাঁশ যখন খুব কচি থাকে তখন ওটাকে মাটির হাঁড়ি দিয়ে ঢেকে রাখে, তারপর ওই কচি বাঁশ কুচি করে কেটে চিংড়ি মাছ অথবা মুরগি দিয়ে রান্না করে। পৃথিবীর অন্যতম সুস্বাদু খাবার। গ্রাম অঞ্চলে মানুষ খায় তবে কম, কিন্তু পাহাড়িদের এটা নিত্য খাবার। ও পাট বাঁশ কীভাবে ভালো লাগতে পারে আমি বুঝতে পারছি না। এখানে কয়েকটা রেস্টুরেন্টে রান্না করে, তবে এখন পাওয়া যাবে না, দুপুর হয়। ধানচি বাজার থেকে বাঁশকুড়িল কিনে নেবে নে, তারপর রান্না করে খাওয়াবো।
তখন দেখো কেমন লাগে। আপনি রান্না করতে পারেন? না পারার কি হলো, ব্যাচেলর তো। ও মুগ্ধ খাওয়া শেষ, উঠে হাত ধুতে গেল। কিছুক্ষণের মধ্যে তিতিরের খাওয়া শেষ হয়ে গেল। ওরা হোটেলের বাইরে গেল। হাঁটতে হাঁটতে তিতির বলো, ব্যাচেলর তো বুঝলাম, কিন্তু ফ্যামিলি, আই মিন বাবা মা ও ওনারা চিটাগাং থাকে। আপনাদের বাড়ি চিটাগাংয়ে? না না, বাবার পোস্টিংয়ে ওখানে। ও, আপনার ভাই বোন নেই? একটা ছোট বোন আর একটা ছোট ভাই। বাবা মায়ের সাথে থাকে, ভাই স্কুল আর বোন কলেজে পড়ে। তোমার? বড় ভাই একটা। ও, আর আপনি ঢাকায় কোথায় থাকেন? ধানমন্ডি। ধানমন্ডি কত নম্বরে? 11A। তুমিও কি ধানমন্ডিতে নাকি? তিতির হেসে ফেলল। আমি বাসায় 11তে থাকি। আপনার কত নম্বর বাসা? 312। হোয়াট? কোইন্সিডেন্স। মুগ্ধ হেসে বলো, তুমিও কি 312তে থাকো? না, 310 নাম্বার, এটা আমাদের বাসা। মুগ্ধ এবারে হো হো করে হেসে দিল। তারপর বলল, এত কাছাকাছি থাকি আর পরিচয় হলো কি না এই পাহাড়ে এসে। তিতিরও হাসছিল। আপনি ওখানে কতদিন ধরে থাকেন? 5 বছর ধরে। ভার্সিটিতে ভর্তি হবার পর থেকে। তুমি ছোটবেলা থেকে? আচ্ছা, আপনি কি এ ধরনের ট্রিপে আগেও এসেছেন? আমি টিওবি সব ট্রিপে থাকি। টিওবি, ওহ, ট্রাভেলার্স অফ বাংলাদেশ। ওহ, তবে সাফিদের সাথে ছোটখাটো ট্রিপে গিয়েছি। বড় ট্রিপে এই প্রথম। মানে, টিওবি আর সাফি ভাইরা কি আলাদা? আলাদা বলতে সাফি অথরিটির কেউ না, বাট প্রায়ই এরকম ট্যুর এরেঞ্জ করে। গ্রুপে ইভেন্ট খুলে, গ্রুপের মেম্বাররাও ভালোই অ্যাটেন্ড করে। তার মানে এটা কোন অফিসিয়াল ট্যুর না। তিতিরের মনের মধ্যে এবার একটু ভয় ঢুকল। মুগ্ধ বলল, ভয় পাচ্ছ? তিতির ভাঙবে তবু মোচকাবে না টাইপ মেয়ে, তাই বলল, ভয়ের কি আছে? ভয় পেতেই পারো, যেহেতু তুমি ভেবেছিলে এটা টিওবি অফিসিয়াল ট্যুর। তিতির অবাক, হায় রে, এই ছেলে কি মনের মধ্যে ঢুকে ওর ভালনাটাও পড়ে ফেলল নাকি? হ্যাঁ, তা ভেবেছিলাম, কিন্তু তার সাথে ভয় পাওয়ার কি সম্পর্ক? না মানে, ওদের অভিজ্ঞতা তো আর টিওবি অথরিটির মতো না। আর সাফির ট্যুরগুলো খুব অল্প খরচে হয় আর মনের মতো ঘোরা যায় ঠিকই, তবে ম্যানেজমেন্টে কিছু কিছু প্রবলেম থাকে। একটা মানুষের পক্ষে এতদিক সামলানো ডিফিকাল্টও বটে। তবে এবার তোর সাথে দোলা আছে। হোপফুলি আগের গুলো থেকে এটা বেটার হবে। তিতিরের বুকটা দুরুদুরু করতে লাগল। জীবনে পাহাড়ে আসেনি ও। ঘোরাঘুরি বলতে ফ্যামিলি ট্যুরে কক্সবাজার আর ফ্রেন্ডদের সাথে সিলেট। এছাড়া ঢাকার বাইরে কোথাও তো তেমন যাওয়া হয়নি। কি যে আছে কপালে। বলল, আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। চলুন ফিরে যাওয়া যাক। ও হ্যাঁ, চলো। ওদের দুটো জিপ ঠিক করা ছিল। বাসস্ট্যান্ড থেকে ছাড়ার কথা আরও 10 মিনিট পরে। বাসস্ট্যান্ডে গিয়ে দেখল ওদের ঠিক করা জিপ দুটো নেই। লোকজনকে জিজ্ঞেস করতেই বলল সেখান থেকে কোন জিপ এখনও ছাড়েনি আজ। ওরা নিশ্চিন্তে হোটেলে গেল। হয়তো হোটেলের সামনে থেকে ছাড়বে। কিন্তু হোটেলের সামনে কোন জিপ দেখা গেল না। হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করতেই বলল দুটো জিপ তো প্রায় 1 ঘন্টা আগে ছেড়ে গেছে। মাথায় বাজ পড়ল মুগ্ধ তিতিরের। সাথে সাথে মুগ্ধ ফোন করল সাফিকে। সাফির মোবাইল বন্ধ। তিতির বলল, মোবাইল বন্ধ কেন? বন্ধ না, নেটওয়ার্ক প্রবলেম হবে। 1 ঘন্টা আগে ছাড়লে তো এখন ওরা পাহাড়ে। ওকে বলেছিলাম শহরের বাইরে এয়ারটেলের নেটওয়ার্ক থাকে না, অন্য সিম যেন নিয়ে নেয়। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, যে টাইমে জিপ ছাড়ার কথা সেটা হতে তো আরও 5 মিনিট বাকি। এত আগে কেন ছাড়ল? আর যদি ছাড়েই তবে দেখবে না সব মেম্বার্স আছে কিনা। তোমাকে বলেছিলাম না ওদের ম্যানেজমেন্টে প্রবলেম আছে। যাই হোক, এখন কি করব? ঢাকা ফিরে যাবে? নো ওয়ে। একবার যখন ঠিক করেছি নাফাখুম যাব। না যেতে পারলে আমি পাগল হয়ে যাব। কিন্তু জেদ করাটা আই থিঙ্ক ঠিক হবে না। অনেক দূরের রাস্তা। এখন বাসায় ফিরলে বাবা আমাকে আর কখনো এক ধরনের ট্রিপে যেতে দেবে না। বাবা চাইছিল না, এবারও ভাইয়া রাজি করিয়েছে। আমি ফিরে যাব না। পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে মুগ্ধ ভাবছিল কি করা যায়। এর মধ্যেই তিতির বলল, আচ্ছা আমরা দুজন একটা জিপ ভাড়া করে চলে যাই। সেটা সম্ভব না। থানচির জিপো ভাড়া 8-9 হাজার টাকা। অত টাকা আমার কাছে নেই। ট্রিপের টাকা তো পুরোটাই দিয়ে দিয়েছি রেজিস্ট্রেশনের সময়ে। আর ওরা থানচি পৌঁছানোর আগে আমরা ওদের কানেক্ট করতে পারবো না, কারণ রাস্তার নেটওয়ার্ক পাওয়া যাবে না। তিতির অবাক হয়ে বলল, ভাড়া এত বেশি? হ্যাঁ, অনেক দূর না, তার উপর পাহাড়ি রাস্তা। আর ভাড়া সিস্টেম আপ ডাউন। তুমি ফিরে না আসলেও ভাড়া দিতে হবে। আমার কাছে 2,000 টাকার মতো আছে।
আমার কাছে 4,000-5,000 হবে, কিন্তু তাতেও জিপ পাওয়া যাবে না। তিতির টেনশনে পড়ে গেল। বাসায়ও 10 দিনের আগে ফিরবে না এটা কনফার্ম। আর নাফাখুম ওকে যেতেই হবে। কিন্তু কি করবে এখন? মুগ্ধর দিকে তাকিয়ে দেখল খুব সিরিয়াসলি কিছু চিন্তা করছে।